ইয়ানের উপর জি, ফলস টুইস্ট তো রোভিং ফ্রেমের টপিক। আমরা এখন রিং ফ্রেমে আছি। হ্যাঁ, ফলস টুইস্ট নিয়ে আমরা বেশি কথা বলি নাই, ওই টপিকটি স্কিপ করেছি, ওটা রোভিং ফ্রেমের টপিক। আমরা এখন রিং ফ্রেমে আছি। আচ্ছা, তো ইয়ার্ন গাইডিং ডিভাইস অর্থাৎ হচ্ছে আমরা তো রিং ফ্রেমে আমরা রোভিং ব্যবহার করি, এবং হচ্ছে এই রোভিং এর বিপরীতে আমরা হচ্ছে ইয়ার্ন পাই। তো এই ইয়ার্নটাকে আমরা তো মেশিনের মধ্যে যখন প্রসেস করি তখন ইয়ার্নটাকে বিভিন্ন ধরনের গাইডিং ডিভাইসের মধ্য দিয়ে আমরা হচ্ছে নিয়ে যাই। আমরা ইয়ার্নটাকে তো বিভিন্ন গাইডিং ডিভাইসের মাঝখান দিয়ে হচ্ছে নিয়ে যাই ইয়ার্নকে। তো এই ধরনের তিনটা গাইডিং ডিভাইস আমাদের রিং ফ্রেমে ব্যবহার করা হচ্ছে। এইরকম তিনটা হচ্ছে গাইডিং ডিভাইসের ব্যাপারে এখানে আলোচনা করা হয়েছে। সবার প্রথম যেটা এটা আমরা জানি, এটা হচ্ছে ওই যে আমরা সাপোর্টিং আর্ম এবং হচ্ছে থ্রেড গাইড যেটা পড়েছি গত ক্লাসে। ওইটাই হচ্ছে এখানে ইয়ার্ন গাইডিং ডিভাইসের মধ্যে প্রথমে আছে, যে একটা ছিল সাপোর্টিং আর্ম আর একটা ছিল থ্রেড গাইড, এই যে এটা। এটা ছিল হচ্ছে সাপোর্টিং আর্ম, পিছনে যেটা ইউ শেপ, যেটা সাপোর্টিং আর্ম, এবং সাপোর্টিং আর্মের সামনেই হচ্ছে একটা ইয়ার্ন গাইড বা হচ্ছে থ্রেড গাইড। তো এইটা হচ্ছে আমাদের একটা ইয়ার্ন গাইডিং ডিভাইস। কারণ কি? কারণ হচ্ছে ওই ট্রাভেলার দিয়ে আমরা যখন হচ্ছে ইয়ার্নটাকে উপরের দিকে নিয়ে আসি প্রথমবার, তখন কিন্তু এই ইয়ার্ন গাইডটাকে আমরা ব্যবহার করে তারপরে হচ্ছে আমরা ড্রাফটিং জোনে ছেড়ে দিই। সুতরাং ড্রাফটিং জোন থেকে ইয়ার্ন বের হয়ে সেটা প্যাকেজে যাওয়ার সময় কোন পথে যাবে, এটা কিন্তু ঠিক করে দেয় হচ্ছে আমার এই ইয়ার্ন গাইড। আর এই ইয়ার্ন গাইডের অবস্থান হবে কোথায় সেটা আমরা বলেছিলাম, ইয়ার্ন গাইডের অবস্থান হবে ঠিক স্পিন্ডেলের অক্ষ বরাবর। ঠিক স্পিন্ডেলের অক্ষ বরাবর উপরে হচ্ছে এই ইয়ার্ন গাইডের অবস্থান হবে। তো এই সাপোর্টিং আর্ম এবং ইয়ার্ন গাইড, যেটা এই দুয়ে মিলে আমরা তাকে বলি হচ্ছে ল্যাপেট। LAPPET, ল্যাপেট। ল্যাপেট হচ্ছে প্রথম ইয়ার্ন গাইডিং ডিভাইস যেটা আজকে আমাদের আলোচনায় আসলো। বাকি এটা নিয়ে তো বিস্তারিত আলোচনা হয়েই গেছে। তো যাই হোক, দ্বিতীয় যেই হচ্ছে ইয়ার্ন গাইডিং ডিভাইস আমরা নিয়ে কথা বলবো, মাঝখানেরটা নিয়ে পরে কথা বলবো। আগে হচ্ছে আমরা সবার শেষেরটা যেটা সেপারেটর, এটা নিয়ে কথা বলি। সেপারেটর আমরা এটাকেও ভিডিওতে দেখেছি কিন্তু হয়তো খেয়াল করি নাই। এই যেমন এখানেই প্রত্যেকটা রিং ববিনের দুই পাশে দেয়াল আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। যেমন হচ্ছে, যেমন আমি একটু এঁকে দেখাই তীর চিহ্ন দিয়ে। যেমন এটা একটা দেয়াল, এটা একটা দেয়াল, তারপরে এটা একটা দেয়াল। হ্যাঁ, প্রত্যেকটা দেয়ালকেই বলা হয় হচ্ছে সেপারেটর। প্রত্যেকটা দেয়ালকেই বলা হচ্ছে সেপারেটর। তো এই সেপারেটর গুলি আমাদের হচ্ছে মেশিনে ব্যবহার করা হচ্ছে কি জন্য, এটা একটা প্রশ্ন। খেয়াল করে দেখো যে আমরা যদি উপর থেকে চিন্তা করি, ড্রাফটিং জোন থেকে যদি চিন্তা করি, তাহলে ড্রাফটিং জোন থেকে এই যে এখানে একটা ইয়ার্ন আসছে, ইয়ার্ন নেমে এই ইয়ার্ন গাইডে যায়, ইয়ার্ন গাইড থেকে যায় হচ্ছে ট্রাভেলারে, তারপর হচ্ছে ইয়ার্ন প্যাকেজে। তো ট্রাভেলার কিন্তু ইয়ার্নটাকে নিয়ে রিং এর উপর দিয়ে এরকম ঘুরতে থাকে চারপাশ দিয়ে, ইয়ার্নটাকে সাথে করে নিয়ে সেরকম ঘুরতে থাকে। তো ট্রাভেলারটা হচ্ছে এরকম, সে ইয়ার্নটাকে নিয়ে সাথে করে চারপাশ থেকে সে হচ্ছে ঘুরতে থাকে। এখন যখন সে হচ্ছে ঘুরতে শুরু করে, তো ঘুরতে যখন শুরু করে তখন যেহেতু ট্রাভেলারটা ইয়ার্নটাকে নিয়ে ঘুরে, তখন আমাদের এখানে যে কোনো একটা দড়ি ধরনের জিনিসকে যদি আমরা এরকম ঘুরাই, যেমন আমার হাতে এখানে একটা তার পাচ্ছি, তারটাকে যদি আমি এরকম ঘুরাইতে থাকি, এই তারটা কিন্তু একটা বেলুনের মতো একটা ফর্ম তৈরি করবে, একটা বেলুন ফর্ম করবে এরকম। তোমরা হয়তো বেলুনটা দেখতে পাচ্ছ না, কিন্তু নিশ্চয়ই বুঝতে পারতেছো যে আমরা যদি এরকম একটা দড়িকে এভাবে চারপাশে ঘোরাতে থাকি তাহলে হচ্ছে এখানে একটা বেলুন তৈরি হবে। তো ইয়ার্নের ক্ষেত্রেও তাই, যখন ট্রাভেলার রিং এর উপর দিয়ে ইয়ার্নটাকে সাথে নিয়ে ঘুরতে থাকে তখন একটা সেইখানে বেলুন তৈরি করে। তো বেলুন তৈরি করলে আমাদের কি, আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে যে বা কোনো একটা ইয়ার্ন এভাবে ছিল,
এটাকে যদি আমি বেলুন হিসেবে তৈরি করি, এখানে যদি একটা বেলুন তৈরি হয়ে যায়, এই বেলুনটা কিন্তু অনেক বড় পরিমাণ সে জায়গা নেয়। তো যখন আমরা পাশাপাশি এই রিং ববিন গুলিকে বসাই, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি 6টা রিং ববিনকে বসানো হয়েছে। তো 6টা রিং ববিনের বেলুন গুলি কিন্তু একটা ববিনের বেলুন আরেকটা ববিনকে হচ্ছে তোমার আঘাত করতে পারে। অর্থাৎ একটা ববিনে থাকা বেলুন আরেকটা ববিনকে আঘাত করতে পারে। তো যদি আঘাত করে তাহলে কি হবে? ইয়ার্ন ব্রেক করবে। বেলুনে বেলুনে যদি সংঘর্ষ হয় তাহলে ইয়ার্ন ব্রেক করতে পারে। একটা ব্রেক হয়ে যাওয়া ইয়ার্ন তার পাশের বেলুনকে হচ্ছে হামলা চালাতে পারে, সেটাও ব্রেক করতে পারে। এইভাবে খুব বড় ধরনের ইয়ার্ন ব্রেকেজের সম্ভাবনা থাকে। তাহলে সমাধান কি? সমাধান যেটা করা হয়েছে সেটা হচ্ছে প্রত্যেকটা রিং ববিনের দুই পাশে দেয়াল তৈরি করে দেওয়া হয়েছে। এই যে এটা একটা দেয়াল, এটা একটা দেয়াল, এটা একটা দেয়াল। দেয়াল তৈরি করার ফলে যেটা হবে যে একটা একটা বেলুন কখনোই তার পাশের হচ্ছে ইয়ার্নের যদি কোনো বেলুন তৈরি হয়, একটা বেলুন কখনোই তার পার্শ্ববর্তী বেলুনকে হচ্ছে আঘাত করবে না, যার ফলে হচ্ছে বেলুন তৈরি হওয়া সত্ত্বেও ইয়ার্নগুলি নিরাপদে থাকবে। একটা বেলুন আরেকটা বেলুনকে কখনো সংঘর্ষে লিপ্ত হবে না। এখন তোমার মাথায় যেটা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে আমরা কেন এই সেপারেটর তৈরি করব? আমরা চাইলে তো হচ্ছে ববিন গুলিকে একটু দূরে দূরে রাখলেই তো হয়ে যায়, সমস্যাটা দূর হয়ে যায়। তো এই কাজটা করা হয় না আসলে এই জন্য, কারণ স্পেস একটা অনেক বড় ইস্যু। যেমন এখানে কেবল মাত্র হচ্ছে 6টা রিং ববিন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কমার্শিয়াল মেশিনে কিন্তু রিং ববিনের সংখ্যা বা স্পিন্ডেলের সংখ্যা থাকে হচ্ছে অনেক বেশি। 1000 হতে পারে, 1200 হতে পারে, 1600 হতে পারে, তারপরে হচ্ছে 1800 হতে পারে, 1800 প্লাস হতে পারে। তো ধরা যাক তুমি যদি একটা 1200 স্পিন্ডেলের রিং ববিন রিং ফ্রেমও যদি চিন্তা করো, তাহলে প্রত্যেকটার মাঝখানে যদি তুমি 10 মিলিমিটার করেও যদি হচ্ছে বা তোমার জায়গা বেশি লাগে, 10 মিলিমিটার কিন্তু খুবই অল্প। আমার এই ফোনের হচ্ছে থিকনেস, এই থিকনেস টুকুই হয়তো 10 মিলিমিটার হবে। তো বা 10-এর চাইতে কিছুটা বেশিও হবে, 11-12 মিলিমিটার হয়ে যাবে। তো তুমি যদি প্রত্যেকটা স্পিন্ডেলের ক্ষেত্রে 10 মিলিমিটার করেও যদি জায়গা বেশি নাও, 1200 স্পিন্ডেলে তোমার হচ্ছে 600, দুই পাশে 1200 হলে এক পাশে 600, 600-র মধ্যে 10 মিলিমিটার করে বেশি জায়গা নিলে 6000 মিলিমিটার, তার মানে 6 মিটার জায়গা কিন্তু বেশি লাগতেছে তখন। ঠিক আছে, একটা রিং ফ্রেমেই 6 মিটার জায়গা বেশি লাগতেছে। তো তার মানে হচ্ছে প্রচুর পরিমাণ স্পেস তখন বেশি লাগবে। তো স্পেস যেহেতু একটা অনেক বড় ইস্যু, তো যেটা করা হয় আমরা হচ্ছে পাশাপাশি দূরত্বকে বাড়ায় দেই না, বরঞ্চ দূরত্ব কমায় নিয়ে আসি, স্পেসকে কমায় নিয়ে আসি, কিন্তু বেলুন যেন মানে ক্ষতিগ্রস্ত করতে না পারে একটা আরেকটাকে, সেজন্য হচ্ছে মাঝখানে সেপারেটর দিয়ে দিই। এটাকে আমরা বলি ববিন সেপারেটর বা শুধু সেপারেটর বললেও আমরা বুঝে যাই যে কোনটার কথা বলা হচ্ছে। তাহলে এটা ছিল আমাদের দ্বিতীয় ইয়ার্ন গাইডিং ডিভাইস। এর পরে আমরা যে ইয়ার্ন গাইডিং ডিভাইস নিয়ে কথা বলবো, এই দুইটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। আর যদি প্রশ্ন না থাকে আমরা হচ্ছে পরবর্তীটাতে চলে যাই, বা প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করো। তো তৃতীয় যেটা সেটা হচ্ছে একটা বেলুন কন্ট্রোল রিং। বেলুন কন্ট্রোল রিং, আমরা মাত্র বেলুন নিয়ে হচ্ছে কথা বলেছি যে হচ্ছে বেলুনের একটা সমস্যা আমরা বলেছি যে বেলুন যদি তৈরি হয়ে যায় তাহলে প্রচুর জায়গা হচ্ছে এখানে প্রয়োজন, প্রচুর জায়গা বেশি লাগে। কিন্তু বেলুনের আরেকটা সমস্যা আছে। হ্যাঁ, বেলুনের আরেকটা সমস্যা আছে। আরেকটা সমস্যা হচ্ছে আহ বেলুন যখন আমরা তৈরি করি, যেমন ধরি যে একটা বেলুন তৈরি হলো, বেলুনের কিন্তু একটা হচ্ছে সবচেয়ে পেট মোটা জায়গা আছে বেলুনের, তাই না? কারণ বেলুনটা হচ্ছে উপরে এবং নিচের দিকে চিকন থাকে, কিন্তু মাঝপথে বেলুনটার আকৃতি কিন্তু সবচেয়ে বড় থাকবে। তো যেই জায়গাটায় বেলুনের আকৃতি সবচেয়ে বড় সেই জায়গায় আমার হচ্ছে ইয়ার্নের টেনশনও সবচাইতে বেশি থাকবে। এটা একটা আমাদের সমস্যার জায়গা যে ইয়ার্নের টেনশন বেশি থাকবে। যেমন আমরা এখানে হচ্ছে একটা তোমার প্যাকেজ দেখতে পাচ্ছি, এখানে একে দেখানো হয়েছে যেটা। তো আমি একটা বেলুন আঁকি এখান থেকে। মনে করো এই যে ও দিয়ে যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে তোমার ইয়ার্ন গাইডিং ডিভাইস, এটা হচ্ছে ইয়ার্ন গাইডিং ডিভাইস, আর নিচে হচ্ছে ট্রাভেলার। তো বেলুন যখন তৈরি হবে তখন স্বাভাবিক অবস্থায় বেলুনটা তৈরি হওয়ার কথা হচ্ছে এইভাবে, আমি ডট লাইন দিয়ে দেখাই যে বেলুনটা হয়তো এরকম ছড়ানোর কথা ছিল, ছড়ানো ছড়িয়ে ছড়িয়ে থাকার কথা ছিল আর কি। একটা ইয়ার্নকে যখন আমরা ক্রমাগত ঘুরাতে থাকবো তখন কিন্তু এটাকে এরকম দুইটা জিনিস, দুইটা ইয়ার্ন বলে মনে হবে, আসলে ইয়ার্ন একটা, কিন্তু তারা যখন বেলুন ফর্ম করে যাবে তখন হচ্ছে এটাকে দুইটা ইয়ার্ন মনে হবে।
যেমন আমি যদি এই আ তারটাকে হচ্ছে এরকম বেলুন ফর্ম করি তাহলে কিন্তু মনে হচ্ছে যেন একাধিক ইয়ার্ন। উপরেও একটা ইয়ার্ন দেখা যায়, নিচেও একটা ইয়ার্ন দেখা যায়। এরকম মনে হচ্ছে। মনে হচ্ছে যেন ২ টা, একটা যে মনে হচ্ছে না। ঠিক তেমনি এরকম ইয়ার্নটাকে যখন আমি একটা ইয়ার্নকে ঘুরাবো তখন তাকে বেলুন ফর্ম করলে মনে হবে যেন এরকম হয়ে আছে। তো বেলুনের সবচেয়ে পেট মোটা যে জায়গাটা অর্থাৎ এই জায়গাটা এবং আমার আকার ভুলের কারণে আকার সমস্যার কারণে বোঝা যাচ্ছে না। এখানেও নিশ্চয়ই একটা পেট মোটা জায়গা থাকবে। বেলুনের এই পেট মোটা জায়গাটাই কিন্তু ইয়ার্নের টেনশন সবচাইতে বেশি এবং বেলুনের আকৃতি যত বড় হবে এই হচ্ছে ইয়ার্নের টেনশনটা হচ্ছে তত বেশি বেড়ে যাবে। তো এই ইয়ার্নের যখন টেনশন বেড়ে যাচ্ছে তখন হচ্ছে আমার ইয়ার্ন ব্রেক করার সম্ভাবনাটাও কিন্তু বেড়ে যায়। টেনশন যত বেশি ইয়ার্ন ব্রেক করার সম্ভাবনাও তত বেশি বেড়ে যাচ্ছে। সুতরাং আহ, মূল সমস্যা হচ্ছে এখানে বেলুন যদি তৈরি হয় যত বড় বেলুন তৈরি হবে ইয়ার্নের উপরে টেনশন তত বেশি বাড়বে এবং আমার ইয়ার্ন ব্রেক করার সম্ভাবনা তত বেশি বেড়ে যাবে। তাহলে এখন হচ্ছে সমাধান কি? সমাধান হিসেবে যেটা করা হয় সেটা হচ্ছে একটা গোলাকার রিং ব্যবহার করা হয় মাঝখানে। যেমন আমরা এখানে এই যে উম এই যেমন এখানে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি সেপারেটরের সাথে এই যে এখানে একটা গোল বাউন্ডারি ব্যবহার করা হয়েছে। তোমরা হয়তো বুঝতে পারতেছো দেখে। এই যে এখানে একটা গোল বাউন্ডারি ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এটাই হচ্ছে বেলুন কন্ট্রোল রিং। এই যে একটা গোল বাউন্ডারি ব্যবহার করা হয়েছে। এখানেও এই জিনিসটা দিয়ে বা বোঝানো হচ্ছে এই যে এটা। যেহেতু সাইড ভিউ থেকে আঁকা তাই এরকম মনে হচ্ছে কিন্তু আসলে এটা হচ্ছে একটা গোলাকার এটা হচ্ছে একটা গোলাকার বাউন্ডারি আরকি। ঠিক এই ছবিতে যেরকম দেখা যাচ্ছে। বেলুন কন্ট্রোল রিং। তো বেলুন কন্ট্রোল রিং হলে কি হবে? তখন আর ইয়ার্নটা এতদূর ছড়াতে পারবে না। আমি যেভাবে ডট লাইন দিয়ে দেখিয়েছি, এতদূর ছড়াতে পারবে না বেলুন কন্ট্রোল রিং এর কারণে। এই বেলুন কন্ট্রোল রিং এর সাথে ধাক্কা খেয়ে আ এইটা যেই বেলুনটা তৈরি করবে, বেলুনটা ছোট ২ টা বেলুনে ভাগ হয়ে গেল। এইখানে যেমন দেখতে পাচ্ছ। হ্যাঁ? যে তোমার এখানে একটা বেলুন দেখা যাচ্ছে। এই যে এখানে একটা বেলুন দেখা যাচ্ছে এই পর্যন্ত। তোমার এই যে এখানে একটা বেলুন দেখা যাচ্ছে। বেলুন কন্ট্রোল রিং এ ধাক্কা খেয়ে সে ২য় আরেকটা সাব বেলুন তৈরি করলো। অর্থাৎ যেখানে একটা বড় বেলুন হওয়ার কথা ছিল এখানে ২ টা ছোট বেলুন হলো। তাতে সুবিধা কি? বড় বেলুন হলে এইখানে তোমার টেনশনটা অনেক বেশি হতো। ইয়ার্ন ব্রেক করার সম্ভাবনা ছিল। কিন্তু যখন আমি বেলুন কন্ট্রোল রিং দিয়ে দিলাম তখন হচ্ছে ২ টা সাব বেলুনে ভাগ হয়ে যাওয়ার কারণে টেনশনটা হচ্ছে কম পড়বে। যার ফলে টেনশন সংক্রান্ত ইয়ার্ন ব্রেকেজের সম্ভাবনা অনেক কমে যাবে। এটা হচ্ছে আমার বেলুন কন্ট্রোল রিং এর একটা বিশেষ বৈশিষ্ট্য। তবে এখানে তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে এখানে কোন ধরনের সমস্যা আছে কিনা? এটার কোন ধরনের নেতিবাচক দিক আছে কিনা? তো উত্তর হচ্ছে যে হ্যাঁ, নেতিবাচক দিক যেটা নেতিবাচক দিক যেটা সেটা হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে বড় বেলুনের পরিবর্তে ছোট ২ টা সাব বেলুন যদি আমি তৈরি করি তাহলে বড় বেলুনের যে টেনশন হতো সেই টেনশন থেকে হয়তো আমরা মুক্তি পাচ্ছি। কিন্তু সমস্যা হচ্ছে আ নতুন যে ইয়ার্নটা এখন আসবে ছোট সাব বেলুনে পরিণত হয়ে আ এই বেলুন কন্ট্রোল রিং এর সাথে কিন্তু ইয়ার্নের একটা তোমার প্রচুর ফ্রিকশন হবে। কারণ ইয়ার্নটা খুব দ্রুত গতিতে নিচে নামবে। নিচে নেমে হচ্ছে প্যাকেজের মধ্যে পেঁচাতে থাকবে। ফলে যখন দ্রুত গতিতে নিচে নামার ফলে এই বেলুন কন্ট্রোল রিং এর সাথে ইয়ার্নের একটা ফ্রিকশন তৈরি হবে। তো ফ্রিকশন মানেই হচ্ছে ফ্রিকশনাল হিট তৈরি হওয়া। যেখানেই ফ্রিকশন হবে সেখানেই ফ্রিকশনাল হিট তৈরি হবে। আর ফ্রিকশনাল হিট তৈরি হলে আমাদের ঝামেলা যেটা সেটা হচ্ছে যদি আমি 100% পলিয়েস্টার ফাইবার দিয়ে বানানো ইয়ার্ন তৈরি করি কিংবা ইয়ার্নের মধ্যে যদি পলিয়েস্টারের পরিমাণ অনেক বেশি থাকে, তখন পলিয়েস্টার তো আমরা জানি যে থার্মোপ্লাস্টিক ফাইবার। তো আ যখন হাই টেম্পারেচার হবে, ভেরি হাই টেম্পারেচার তখন কিন্তু পলিয়েস্টারটা হচ্ছে এখানে সে মেল্ট করতে পারে। এমন না যে সে গলে পানি হয়ে যাবে। কিন্তু যেটা হবে যে ইয়ার্নের মধ্যে হালকা কিছু মেল্ট স্পট দেখা দিতে পারে তখন যে একটু পোড়া, পোড়া দাগ দেখা দিতে পারে। এই ফ্রিকশনাল হিটের ফলে কিছু ফাইবারের মধ্যে পোড়া, পোড়া একটু দাগ দেখা দিতে পারে। তো যদি এই মেল্ট স্পট দেখা যায় ইয়ার্নের মধ্যে, তখন উপায় কি? তাহলে কি আমরা বেলুন কন্ট্রোল রিং ব্যবহার করা ছেড়ে দিব এবং বেলুনটাকে বড় হতে দিব? আ মোটেও না। তখন আমরা সেক্ষেত্রে যেটা করব যে আ ফ্রিকশনটাকে কমায় নিয়ে আসবো। ফ্রিকশনকে কমানোর জন্য যেটা করতে পারি আমরা স্পিন্ডল আরপিএম কমায় দিতে পারি, ডেলিভারি স্পিড কমায় দিতে পারি। তাহলে হচ্ছে ফ্রিকশনটা কমে যাবে এবং মেল্ট স্পট তৈরি হওয়ার জায়গাটাও হচ্ছে আর থাকবে না। এই হচ্ছে মোটামুটি আমাদের ৩ টা ইয়ার্ন গাইডিং ডিভাইস। অর্থাৎ ১ম এ আমরা কথা বলেছি ল্যাপেট নিয়ে। ল্যাপেট আসলে সাপোর্টিং আর্ম এবং ইয়ার্ন গাইড ২ টার সমন্বয়ে তৈরি হয়।
তারপরে আমরা কথা বলেছি ববিন সেপারেটর নিয়ে, যার কাজ ছিল আ যে পাশাপাশি ২ টা ববিন যেন একে অপরের সাথে সংঘর্ষে লেগে ইয়ার্ন ব্রেক না করে, এই কারণে তাদেরকে আলাদা করে দেওয়া। এবং ৩ নম্বর হচ্ছে বেলুন কন্ট্রোল রিং, যেন টেনশনের কারণে আমার হচ্ছে ইয়ার্নটা ছিঁড়ে না যায়। বেলুন তৈরি হওয়া সংক্রান্ত যে টেনশন, এই টেনশনের কারণে যেন ইয়ার্ন ছিঁড়ে না যায়, এইজন্য আমাদের হচ্ছে বেলুন কন্ট্রোল রিং। আমাদের ল্যাপ টাইপ মেশিনে সাধারণত হচ্ছে যেহেতু স্পিন্ডল আরপিএম অনেক কম থাকে। যেমন ইন্ডাস্ট্রিয়াল মেশিনে যদি স্পিন্ডল আরপিএম থাকে ১৫,০০০, ১৮,০০০, এই জায়গায় আমাদের ল্যাপ টাইপ মেশিনগুলোতে হয়তোবা সর্বোচ্চ ৫ থেকে ৭,০০০ এর মতো আরপিএম থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে ফ্রিকশন এর পরিমাণও খুব বেশি হয় না ল্যাপ টাইপ মেশিনে। তাই যেটা করা হয় যে ল্যাপ টাইপ মেশিনে আমরা সাধারণত ল্যাপ টাইপ মেশিনগুলিতে বেলুন কন্ট্রোল রিং আমরা দেখতে পাই না। ইন্ডাস্ট্রিয়াল মেশিনে যেহেতু প্রচুর আরপিএম, ফ্রিকশন অনেক বেশি হতে পারে, বেলুন অনেক বড় হয়ে যায়। তখন হচ্ছে বেলুন কন্ট্রোল রিং অবশ্যই ব্যবহার করতে হয় ইন্ডাস্ট্রিয়াল মেশিনে। কিন্তু ল্যাপ টাইপ মেশিনে সাধারণত আমরা ব্যবহার করি না। এই হচ্ছে মোটামুটি আমাদের ইয়ার্ন গাইডিং ডিভাইস। যদি কোন প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন আ এই ফাঁকে করে ফেলো। প্রশ্ন না থাকলে আমরা হচ্ছে পরবর্তী টপিকে চলে যাব। পরবর্তী টপিক যেটা, উম আমরা তাহলে ইয়ার্ন গাইডিং ডিভাইস পড়ে ফেললাম। রিং নিয়ে আমরা কিছু কথা বলব। টপিক নাম্বার 11। রিংটাকে একটু আলাদা করে আমরা দেখতে চাই। রিং হচ্ছে আমাদের ট্রাভেলার এর চলার রাস্তা। সেটা তো আমরা জানি আগে থেকেই যে আ রিং হচ্ছে যে গোলাকার যে ডিভাইসটা আমরা দেখতে পাই সেটাই হচ্ছে রিং। এবং ট্রাভেলার হচ্ছে যেই দিক থেকে মুভ করে, ট্রাভেলার যার উপর দিয়ে মুভ করে সেটাই হচ্ছে রিং। তো ট্রাভেলার হচ্ছে সে ট্রাভেল করে। তো যদি বলি যে কার উপর দিয়ে ট্রাভেল করবে, কোন রাস্তা দিয়ে ট্রাভেল করবে, সেটা হচ্ছে রিং এর উপর দিয়ে সে ট্রাভেল করবে। তো রিং এর হচ্ছে আমাদের সবার ১ম এ আমাদেরকে জানতে হবে যে কোন একটা রিংকে যদি আমরা হচ্ছে প্রকাশ করতে চাই, স্পেসিফিকেশন প্রকাশ করতে চাই, তাহলে একটা রিং এর ডাইমেনশন কে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? এখানে বলে রাখা ভালো, প্যাকেজের উপর নির্ভর করে যে আমি রিং ববিনে কতটুকু মানে ইয়ার্ন চাচ্ছি, কোন একটা রিং ববিনে আমরা কতটুকু ইয়ার্ন চাচ্ছি, এর উপরে ভিত্তি করে কিন্তু রিং এর সাইজ ছোট বড় হতে পারে। হ্যাঁ? যে বড় ডায়ামিটারের রিং কিংবা ছোট ডায়ামিটারের রিং। তো আ প্যাকেজের ডায়ামিটারের উপর ভিত্তি করে, ইয়ার্ন প্যাকেজের ডায়ামিটারের উপর ভিত্তি করে এই রিং এর ডায়ামিটারও কিন্তু কম বেশি হবে। তো এখন আমি যদি আমার আমার যদি এটা জানার প্রয়োজন পড়ে যে হচ্ছে আমি কোন ডাইমেনশনের রিং ব্যবহার করতে হবে আমাকে, তাহলে অবশ্যই আমাকে জানতে হবে যে রিং এর ডাইমেনশনকে কিভাবে প্রকাশ করা যায়। এটা আগে আমার জানা প্রয়োজন। রিং এর ডাইমেনশনকে হচ্ছে প্রকাশ করার জন্য ২ টা জিনিস ব্যবহার করা হয়। একটা হচ্ছে ফ্লেঞ্জ উইডথ, একটা টার্ম। আরেকটা টার্ম হচ্ছে রিং এর ইন্টারনাল ডায়ামিটার। অর্থাৎ রিং এর অভ্যন্তরীণ যে ডায়ামিটার এটা, আরেকটা হচ্ছে ফ্লেঞ্জ উইডথ। ১ম এ আমরা আসি যে ফ্লেঞ্জ বলতে কি জিনিস বুঝি। আমরা নিশ্চয়ই এখান থেকে এই মাঝখানের হচ্ছে তোমার এই ছবিটা যদি খেয়াল করি, আ উপরের পোরশনটা থেকে তো আমরা বলি হচ্ছে ট্রাভেলার। এটা নিয়ে তো আমাদের কনফিউশন নাই। এটা ট্রাভেলার বলে এটা আমরা জানি। কিন্তু মাঝপথে হচ্ছে আমরা এখানে এই যে জিনিসটা দেখতে পাচ্ছি যে কোন একটা রিংকে যদি আমরা ইয়ে করি, ক্রস সেকশনাল ভিউ চিন্তা করি, তখন রিং এর ক্রস সেকশনটা হবে এরকম টি শেপ। তো এই টি শেপের মধ্যে এই টি এর যে মাথা এটাই হচ্ছে ফ্লেঞ্জ। এবং আমি এই তীর চিহ্ন দিয়ে যে দূরত্বটাকে বোঝাচ্ছি, এটাই হচ্ছে আমাদের ফ্লেঞ্জ উইডথ। এটাই হচ্ছে আমাদের হচ্ছে ফ্লেঞ্জ উইডথ। তো এটা বিভিন্ন হতে পারে, ৩.৫ মিলিমিটার হতে পারে, ৩.৫, ৪ মিলিমিটার, ৪.৫ মিলিমিটার এইরকম হতে পারে হচ্ছে আমাদের এই ফ্লেঞ্জ উইডথ এটা হতে পারে। আচ্ছা, তো এটা একটা ডাইমেনশন। তো আরেকটা ডাইমেনশন কে প্রকাশ করার জন্য হচ্ছে যেটা রিং এর ইন্টারনাল ডায়ামিটার, এটাও হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ। ইন্টারনাল ডায়ামিটার হচ্ছে কেন ইন্টারনাল ডায়ামিটার এই টার্মটা আসলো?
যেহেতু বলা হচ্ছে ইন্টারনাল, তার মানে নিশ্চয়ই এখানে একটা এক্সটার্নাল ডায়ামিটারও আছে। তো এই যে এখানে একটা রিং আমরা দেখতে পাচ্ছি, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে রিং এর এই যে বাইরের এই পিচটা যদি আমরা চিন্তা করি, বাইরের হচ্ছে এই সারফেসটা দিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু ডায়ামিটারটা অনেক বড় হবে। হ্যাঁ, যেহেতু হচ্ছে এখান থেকে বাইরের দিকে আছে, তো এই ডায়ামিটারটা কিন্তু অনেক বড় হবে। আর যদি আমরা ভিতরের ডায়ামিটার চিন্তা করি, সেটা হবে এইটা, ইন্টারনাল ডায়ামিটার, ভিতরের ভিতরের টুকুর ডায়ামিটার। আর এক্সটার্নাল ডায়ামিটার চিন্তা করলে যে এই সীমানা থেকে শুরু হবে একদম ওই পাশের সীমানা পর্যন্ত। তো বোঝাই যাচ্ছে যেহেতু রিং এর নিচের দিকটা একটু ছড়ানো, তার একটা বেস আছে, চওড়া একটা বেস। তো এক্সটার্নাল ডায়ামিটারের চাইতে ইন্টারনাল ডায়ামিটারটা কিন্তু মানে পরিমাণে অনেক কম হবে। এবং রিং এর ডাইমেনশন ব্যবহার করার জন্য আমরা হচ্ছে এই ইন্টারনাল ডায়ামিটারটাকেই ব্যবহার করি, এক্সটার্নাল ডায়ামিটারটাকে আমরা ব্যবহার করি না। তো ওই ইন্টারনাল ডায়ামিটারটাকে বোঝানোর জন্য তোমার হচ্ছে এখানে ডি বোঝানো হয়েছে, যে ডি মানে হচ্ছে ইন্টারনাল ডায়ামিটার এবং এফ হচ্ছে ফ্লেঞ্জ উইডথ। তো এই ইন্টারনাল ডায়ামিটার এবং ফ্লেঞ্জ উইডথ সম্পর্কেই আমাদের হচ্ছে এইটা, যে দ্য ফর্ম অফ দ্য রিং। বইতে 3.6.2 এই প্যারাগ্রাফে যদি তোমরা যাও ক্লেনের বইতে, তাহলে দেখবা যে ওখানে কিছু উদাহরণ দেওয়া আছে যে কোন রিং এর ফ্লেঞ্জ উইডথ কত হতে পারে, তারপরে হচ্ছে ইন্টারনাল ডায়ামিটার কত হতে পারে, এই সংক্রান্ত কিছু উদাহরণ তোমরা হচ্ছে এই 362 তে পেয়ে যাবে। তো মূল বিষয়টা কি সেটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এরপরে ফর্ম অফ দ্য রিং এর ক্ষেত্রে আরো একটা হচ্ছে আহ, জরুরি টপিক যেটা, সেটা হচ্ছে যে রিং এর সাইড, অর্থাৎ রিং এর কয়টা পাশ এটা। তো স্বাভাবিকভাবে এই ক্ষেত্রে এসে সাইডের ভিত্তিতে রিংকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিঙ্গেল সাইডেড রিং এবং আরেকটা হচ্ছে ডাবল সাইডেড রিং। তো এর মধ্যে যেমন এই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এই ছবিগুলি উপরেরটা এবং নিচেরটা হচ্ছে গোলাকৃতি যেই রিং, সেই রিং এরই ক্রস সেকশনাল ভিউ হচ্ছে এই উপরের এবং নিচের ছবি। তো এখানে খেয়াল করে দেখো, আমরা বলেছিলাম এই যে টি শেপ যেই অংশটা, এটাকে আমরা বলি ফ্লেঞ্জ। তো এখন এই উপরেরটা হচ্ছে সিঙ্গেল সাইডেড রিং, কিভাবে বুঝবো? কারণ টি শেপ ফ্লেঞ্জ হচ্ছে কেবলমাত্র উপরে আছে একটা, একটা মাথায় শুধু তোমার হচ্ছে টি শেপ ফ্লেঞ্জ আছে, তো ওটা সিঙ্গেল সাইডেড রিং। টি শেপ ফ্লেঞ্জ থাকলে এখানেই কিন্তু আমার ট্রাভেলার হচ্ছে ঘুরতে পারবে। নিচের যে সারফেসে, এই সারফেসে কিন্তু ট্রাভেলার ঘোরার সুযোগ নাই। কিন্তু নিচেরটায় খেয়াল করো, এখানে যে টি শেপের মাথায় একটা আর এই একটা, দুইটা, সুতরাং এখানে কিন্তু হচ্ছে দুইটা মাথায় ট্রাভেলার ঘূর্ণনের জন্য উপযুক্ত। তাহলে এটা হচ্ছে ডাবল সাইডেড রিং। প্রশ্ন হতে পারে কোনটা ভালো, যে সিঙ্গেল সাইডেড রিং ভালো নাকি ডাবল সাইডেড রিং ভালো? আসলে আগেকার সময় মনে করা হতো যে ডাবল সাইডেড রিং ভালো। কেন? কারণ ধরা যাক মেশিনে আমি একটা রিংকে এভাবে বসায় দিলাম, বসায় দেওয়ার পরে আমি হচ্ছে উপরের মাথাটায় একটা ট্রাভেলার বসিয়ে রাখলাম। এখন ইয়ার্ন প্রোডাকশন হচ্ছে ট্রাভেলার রিং এর উপর দিয়ে ভ্রমণ করতে 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 একসময় মেটাল টু মেটাল ফ্রিকশনের কারণে এটা হচ্ছে ক্ষয় হয়ে যাবে। ক্ষয় হয়ে গেলে মনে করা হতো যে এই সাইডটা যদি ক্ষয় হয়েই যায়, তাহলে হচ্ছে আমরা রিংটাকে উল্টায় দিলেই কিন্তু নিচের সাইডটা উপরে চলে আসবে, উপরের সাইডটা নিচে চলে যাবে, উপরের আর নিচের সাইডটা হচ্ছে উপরে চলে আসবে, এরকম মনে করা হতো। তখন আমরা আবার এই পিঠের মধ্যে ট্রাভেলার বসানোর সুযোগ পাবো, এটা মনে করা হতো যে ডাবল সাইডেড রিং হলে আমাদের জন্য সাশ্রয়। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল কি, যে ডাবল সাইডেড রিং আমরা ব্যবহার করলে আসলে লাভ নাই। কারণ এই পিঠটাকে নিচের দিকে দিয়ে উপরের সারফেসটাকে আমরা যতদিন ধরে ব্যবহার করি, এই দিন ব্যবহার করতে করতে ময়েশ্চারের কারণে কিংবা বিভিন্ন সময় হচ্ছে আমাদের ময়েশ্চার থাকলে সেটা ইফেক্ট করে, কিংবা মেশিনে প্রচুর ভাইব্রেশন হয় সেই কারণে। তো এই সমস্ত ঝামেলার ফলে যেটা হয় যে পুরান রিং এর হচ্ছে এই সাইডটা, উপরের সাইডটা তো হচ্ছে ক্ষয়প্রাপ্ত হয়ই, নিচের যেই সাইড যেটাকে আমরা ভবিষ্যতে ব্যবহারের জন্য রিজার্ভে রেখেছিলাম, সেটাও যে আসলে খুব ভালো কোনো পজিশনে থাকে তা না। ওই ময়েশ্চারের কারণে দেখা যায় জং পড়ে যায়, কিংবা মেশিন ভাইব্রেশনের কারণে হচ্ছে এখানে তোমার কিছু ওয়্যার দেখা যায়, অর্থাৎ ক্ষয় দেখা যায়, এটা ক্ষয় হয়ে যায়। তো পারফরম্যান্স আসলে দেখা যায় যে ঠিক একটা ফ্রেশ আ রিং এর মতো যে পারফরম্যান্স পাওয়ার কথা ছিল, ওই পারফরম্যান্সটা আর পাওয়া যায় না। এই কারণে বর্তমান সময়ে হচ্ছে আ ডাবল সাইডেড রিং আর ব্যবহার করা হয় না। তো এখন সব সিঙ্গেল সাইডেড রিংই ব্যবহার করা হয়। না বুঝলে আমাকে হচ্ছে প্রশ্ন জিজ্ঞেস করো। আমি হচ্ছে পরের টপিকে চলে যাচ্ছি।
পরের টপিক যেটা সেটা বলা হচ্ছে যে আমাদের রিং এর ম্যাটেরিয়াল কি হতে পারে? হ্যাঁ, রিং এর ম্যাটেরিয়াল হচ্ছে কি হতে পারে? তো রিং এর মধ্যে আ এখানে সাধারণত আমাদের একটা বড় ইস্যু যেটা যে রিং এবং ট্রাভেলার এর মধ্যে তারা তো আ সাধারণত কি ম্যাটেরিয়াল ব্যবহার করা হবে? এখানে সাধারণত স্টিলকে ব্যবহার করা হয়। স্টিল অবশ্যই সেটা হচ্ছে আ স্টেইনলেস স্টিল ব্যবহার করা হবে। তো স্টেইনলেস স্টিলের উপরে কিছু হচ্ছে কোটিং দেওয়া থাকে। কোটিং মানে এটার পারফরম্যান্স কে বাড়ানোর জন্য হচ্ছে একটা আবরণ তৈরি করা হয়। সেটা হচ্ছে কোনো একটা অক্সাইডের আবরণ হতে পারে, মেটাল অক্সাইডের আবরণ হতে পারে, কোনো একটা মেটাল নাইট্রাইডের আবরণ হতে পারে। কার্বোনাইট্রাইডিন এটাও একটা কোটিং সিস্টেম। তারপরে হচ্ছে একটা ক্রোমিয়ামের হচ্ছে আ কোটিং হতে পারে, নিকেলের কোটিং হতে পারে, সিরামিকের কোটিং হতে পারে। বিভিন্ন ধরনের হচ্ছে কোটিং আ স্টেনলেস স্টিলের উপরে এগুলির কোটিং হচ্ছে থাকতে পারে একটা রিংয়ে। এবং এই কোটিং দেওয়ার আসলে উদ্দেশ্য কি? কোটিং দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আ টু রিডিউস ফ্রিকশন যে ফ্রিকশনকে কমায় ফেলা। টু রিডিউস ওয়্যার ফ্রিকশন কমাইলে হচ্ছে ক্ষয়ও কমে যাবে। তারপর হচ্ছে টু প্রিভেন্ট করোশন এটাও আসলে এক ধরনের ক্ষয়ই বলা চলে। এবং টু সিম্পলিফাই রানিং ইন দ্য রিং। রানিং ইন জিনিসটাকে এটা আমরা এখনো পড়ি নাই। সামনে পড়তে পারবো। সামনে পড়বো তখন হচ্ছে এটা বোঝা যাবে। তাহলে এই মোটামুটি যে আমরা মূলত স্টেনলেস স্টিলের রিং হবে এবং রিং এর উপরে কোটিং থাকবে। তো আর হচ্ছে কোটিং এর উদ্দেশ্য কি? ক্ষয় কমানো, ফ্রিকশন কে কমানো এগুলা মোটামুটি। আরেকটা ইস্যু এখানে হচ্ছে আমাদের মাথায় রাখা প্রয়োজন। সেটা হচ্ছে রিং এর হার্ডনেস। যে একটা রিং কতটুকু হার্ড হবে বা কতটুকু সফট হবে। এখানে একটা মজার বিষয় সেটা হচ্ছে এই যে একটা রিং আর রিং এর উপরে যে একটা ট্রাভেলার কিন্তু সবসময় হচ্ছে রিং এর উপর দিয়ে ঘুরতে থাকে। যার ফলে রিং এবং ট্রাভেলার এর মধ্যে একটা খুব উল্লেখযোগ্য পরিমাণে কিন্তু ফ্রিকশন তৈরি হয়। এবং এই মেটাল টু মেটাল ফ্রিকশন থেকে কিন্তু দেখা যায় যে রিং এবং ট্রাভেলার উভয়ই কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ করোশন এর কারণে তারা ক্ষয়প্রাপ্ত হয়। তো এখন এখানে যেটা বুদ্ধি করা হলো যে ক্ষয়কে আসলে এড়ানোর উপায় কি? ক্ষয়কে এড়ানোর উপায় হচ্ছে হার্ডনেস এর মধ্যে ভেরিয়েশন নিয়ে আসা। সেটা কিরকম? এই একটা রিং, একটা হচ্ছে আরেকটা ট্রাভেলার। তো এদের মধ্যে কার আমি হার্ডনেস বেশি রাখবো, কার কম রাখবো? এখানে যে বুদ্ধিটা করা হয় সেটা হচ্ছে রিং এর হার্ডনেস কে বেশি রেখে ট্রাভেলার এর হার্ডনেস কে হচ্ছে কমায় দেওয়া হয়। অর্থাৎ ট্রাভেলারটা থাকে হচ্ছে সফটার আর রিংটা থাকে হচ্ছে হার্ডার। যাতে করে হয় কি যখন আ ফ্রিকশন তৈরি হয়, ফ্রিকশন যখন তৈরি হয় তখন হার্ডার ম্যাটেরিয়াল এর চাইতে সফটার ম্যাটেরিয়াল যেটা সেটা হচ্ছে খুব দ্রুত ক্ষয় হয়ে যায়। এটা একটা অনেক বড় সুবিধা আমাদের এখানে। তো ট্রাভেলারকে আমরা ইচ্ছা করে সফটওয়্যার হিসেবে তৈরি করি যেন ট্রাভেলারটা তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়। কেন এটা করি? কারণ দেখতেই পাচ্ছ রিং এর চাইতে হচ্ছে ট্রাভেলার বানাতে খুব অল্প পরিমাণ মেটালের প্রয়োজন। রিং এর চাইতে কিন্তু ট্রাভেলারকে রিপ্লেস করাটাও খুব সহজ। হ্যাঁ, রিং এর চাইতে ট্রাভেলারকে রিপ্লেস করাটাও খুব সহজ। রিং এর দামও খুব অল্প। কিন্তু আমরা যদি দেখা যেত ধরা যাক উল্টা কাজটা করতাম। যে মনে করো আমরা রিংকে সফট বানালাম, ট্রাভেলারকে হচ্ছে হার্ড বানালাম। তাহলে কি হতো? তাহলে কিন্তু রিংটা তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত হতো। ক্ষয় হয়ে যেত তাড়াতাড়ি। তখন আমাদের পয়সা বেশি লাগতো। আর যদি আমি রিং এবং ট্রাভেলার ২ টাকেই যদি সমান হচ্ছে হার্ডনেস দিয়ে রাখতাম তাহলে ২ টাই একসাথে ক্ষয় হতো। সেই একই ঘটনা যে আমাকে খুব দ্রুতই রিংটাকে রিপ্লেস করা লাগতো। কিন্তু এখন কি করা হয়? এখন হচ্ছে রিংকে হার্ডার রেখে ট্রাভেলারকে সফটার করে ফেলা হয়। যাতে করে ট্রাভেলার ক্ষয়ক্ষতি হয়ে হোক, ট্রাভেলার ক্ষয়প্রাপ্ত হলে সমস্যা নেই। ট্রাভেলারের দাম খুবই অল্প। ট্রাভেলারকে চেঞ্জ করা হয়। কিন্তু রিংকে হার্ডার রাখা হয়। যেন রিংকে খুব দ্রুত আমাদের হচ্ছে অল্প দিনের মধ্যে বা অল্প সময়ের মধ্যে চেঞ্জ করার জন্য কোনো প্রয়োজন হচ্ছে না পড়ে। এটার জন্য এই কৌশলটাকে হচ্ছে কাজে লাগানো হয়। তো পরবর্তীতে উম এটা মোটামুটি আমরা রিং এর ম্যাটেরিয়ালস নিয়ে কথা বললাম। তো একটা উপযুক্ত রিং থেকে আসলে আমরা কি আশা করি? একটা রিংকে আমরা হচ্ছে আ কিভাবে হচ্ছে উপযুক্ত কি উপযুক্ত না তার কাছ থেকে আমরা কি গুণাগুণ আশা করি? সেটা নিয়ে কিছু কথা এখানে বলা হয়েছে। এটা সবগুলি তোমরা মোটামুটি বুঝতেই পারবা। তারপরে আমি একটু দ্রুত পড়ে যাই। তারপরে হচ্ছে আ একটা ভালো রিং এর কাছ থেকে আমাদের যে ১ম চাওয়া সেটা হচ্ছে ভালো একটা রিং এর মধ্যে যেন ম্যাটেরিয়ালটা ভালো থাকে। অর্থাৎ রিং এর বেসিক যে স্টেইনলেস স্টিল সেটা যেন পিওর হয়। তার উপরে যেই আ কোটিং থাকবে, কোটিংটাও যেন ভালো হয়। যাতে করে ব্যবহার করার কিছুদিন পরে যেন কোটিংটা নষ্ট না হয়, যেইটা আমাদের দরকার।
তারপরে হচ্ছে সারফেস স্মুথনেস দরকার, কারণ যেহেতু ট্রাভেলার এই বৃত্তাকার পথ দিয়ে ঘুরবে, তো এই রিং এর সারফেসটা যদি একদম পারফেক্টলি সার্কুলার না হয়, তাহলে কিন্তু ট্রাভেলারের হচ্ছে গতিপথের ক্ষেত্রে সমস্যা দেখা দিবে। তো এটার জন্য আমরা হচ্ছে একটা প্রপার সারফেস স্মুথনেস আমাদের প্রয়োজন। ফ্ল্যাট সারফেস অর্থাৎ হচ্ছে মোটেও যেন উঁচু নিচু না থাকে, রিং এর এই সারফেসটা যেন উঁচু নিচু না থাকে। প্রিসাইজ রিং রাউন্ডনেস, এটা যেন খুব চমৎকার গোল হয়। গুড ইউনিফর্ম সারফেস হার্ডনেস হায়ার দ্যান দ্যাট অফ দ্য ট্রাভেলার, অর্থাৎ রিং এর যেন হার্ডনেসটা অবশ্যই ট্রাভেলারের চাইতে বেশি হয়। ওই যে কেন, এটা তো মাত্রই বলে আসলাম, যেন ট্রাভেলারটা আগে ক্ষতিপ্রাপ্ত হয়। রিং ক্ষতিগ্রস্ত হলে আমাদেরকে ঝামেলা বেশি, খরচ বেশি হবে। তারপর হচ্ছে পারফেক্টলি রান ইন রিংস, অর্থাৎ রানিং ইন কি এটা তো আমরা এখনো পড়ি নাই, একটু পরেই পড়বো। লং সার্ভিস লাইফ বোঝাই গেছে। কারেক্ট রেশিও অফ রিং ডায়ামিটার টু টিউব ডায়ামিটার। টিউব ডায়ামিটার মানে হচ্ছে তোমার এই রিং ববিন, যেটা রিং ববিনের ডায়ামিটার। অর্থাৎ আমি যে রিং ডায়ামিটার ব্যবহার করব, এটা নির্ভর করবে হচ্ছে আমি রিং ববিনের কত ডায়ামিটার বানাবো তার উপরে। রিং ডায়ামিটারের সাথে হচ্ছে সম্পর্ক থাকবে রিং ববিনের ডায়ামিটারের সম্পর্ক থাকবে। রেশিওটা হচ্ছে 2:1। অর্থাৎ হচ্ছে আমি যদি তোমার রিং ডায়ামিটার ব্যবহার করি হচ্ছে 30 মিলিমিটার বা 40, যদি ধরা যাক 40 মিলিমিটার, তাহলে আমি টিউব যেটা অর্থাৎ রিং ববিন ব্যবহার করব হচ্ছে 20 মিলিমিটারের। এই একটা রেশিও আমাকে মেনটেন করতে হবে। এক্সাক্ট হরাইজন্টাল পজিশন, অর্থাৎ রিং রেলের উপরে আমি যে রিংকে বসাবো সেটার বসানোটা যেন একদম হরাইজন্টাল হয়, অর্থাৎ পুরাপুরি যেন ভূমির সমান্তরালে হয়, এর অন্যথা যেন না হয়। তারপর হচ্ছে এক্স্যাক্টলি সেন্টার্ড রিলেটিভ টু দ্য স্পিন্ডল, অর্থাৎ আমরা আগেই ভিডিওতে খেয়াল করেছি যে এই যে যেমন স্পিন্ডলটা কিন্তু রিং এর মধ্যে, হ্যাঁ, যে স্পিন্ডল গুলি কিন্তু রিং এর মধ্যে থাকে। তো স্পিন্ডল যেন একদম খুব সরাসরি পারফেক্টলি রিং এর মাঝখানে অবস্থান করে, এই জিনিসটা হচ্ছে আমাকে এনশিওর করতে হবে। এই হচ্ছে মোটামুটি আমাদের যে সতর্কতা, যে এই সতর্কতাগুলি আমাদেরকে পালন করতে হবে এবং এই গুণাগুণগুলি আমরা রিং এর কাছ থেকে আশা করি। এইজন্য এটাকে বলা হচ্ছে ডিমান্ডস প্লেসড অন দ্য রিং। এরপরে আমরা হচ্ছে আহ, যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফাইবার লুব্রিকেশন। তোমাদের প্রশ্ন থাকলে আমাকে কিন্তু প্রশ্ন করো। হ্যাঁ, আমি হচ্ছে আলোচনা করে যাচ্ছি, যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করো। তো ফাইবার লুব্রিকেশন এরপরে হচ্ছে টপিক যেটা ফাইবার লুব্রিকেশন। ফাইবার লুব্রিকেশনটা একটা মজার জিনিস, সেটা হচ্ছে যে আমরা যখন একটা রিং এর উপর দিয়ে ট্রাভেলার চলাচল করে, তো ইয়ার্নটা আসলে কোথায় থাকে? ইয়ার্নের অবস্থাটা কিন্তু এরকম, এখানে ছবিতে যেরকম দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা ট্রাভেলার এবং রিং ট্রাভেলারের মাঝখানে কিন্তু ইয়ার্নটা আছে, এবং দেখে বোঝাই যাচ্ছে সে একটু চিপার মধ্যেই থাকে, রিং এবং ট্রাভেলারের মধ্যে সে একটু চিপার মধ্যে পড়ে থাকে। তো এই অবস্থায় ট্রাভেলার যখন হচ্ছে তোমার ঘুরতে থাকে ক্রমাগত রিং এর উপর দিয়ে, তখন রিং এর ট্রাভেলারের মধ্যে যে ফ্রিকশন তৈরি হয়, সেই ফ্রিকশনের ফলে কিন্তু প্রচুর পরিমাণ ফ্রিকশনাল হিট তৈরি হয় সেখানে। প্রচুর পরিমাণ সেখানে ফ্রিকশনাল হিট তৈরি হয়। তো একসময় এই ফ্রিকশনাল হিট যদি বেশি হতে হতে আহ এটা কিন্তু কখনো কখনো বিপজ্জনক মাত্রায় চলে যেতে পারে এই ফ্রিকশনাল হিটটা। বিশেষ করে যদি আমরা পলিয়েস্টার ধরনের হচ্ছে ইয়ার্ন ব্যবহার করি, যারা হিটের এগেনস্টে যাদের হচ্ছে প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে এটা অনেক বড় সমস্যা তৈরি হতে পারে এবং ইয়ার্ন ব্রেকেজের কারণ হতে পারে। রিং ববিন এখানে স্পার্ক তৈরি হয়ে যেতে পারে যদি হচ্ছে খুব বেশি হয়। এবং তো আসলে এই জিনিসগুলি কেন হচ্ছে? কারণ হচ্ছে রিং ট্রাভেলারের এই ফ্রিকশনের কারণে। বলে রাখা ভালো, আমরা এর আগে বলেছিলাম যে আমাদের রিং ফ্রেমের স্পিন্ডেলের গতি হচ্ছে মোটামুটি কমার্শিয়াল মেশিনে 15,000 18,000 ও চলে যেতে পারে। তো এত গতি উম আ যে আমরা চিন্তা করতে পারি যে গতি এত বেশি 15,000 আরপিএম, সেকেন্ডে ৩০০ বার ঘুরলে 18,000 আরপিএম। আসলে বিষয় হচ্ছে যেটা, এই যে স্পিন্ডেলের যে আরপিএম এটা 15,000 18,000, এটা কিন্তু প্রায় মোটামুটি ৫০-৬০ বছর ধরে এই রেঞ্জেই আছে। যে 15,000 18,000। আ তো রিং স্পিনিং সিস্টেমের বহু উন্নতি হয়েছে। কিন্তু এই ডেলিভারি স্পিড সংক্রান্ত উন্নতি হয় নাই। কারণ আমরা স্পিন্ডেল আরপিএম কে এর চেয়ে বেশি আর বাড়াতে পারি না। এর চেয়ে বেশি বাড়ালে হচ্ছে
তার মধ্যে স্পার্ক তৈরি হয়ে যায়, ইয়ার্ন ক্ষতিগ্রস্ত হয়, যেগুলা খুবই বিপজ্জনক। তো এইজন্য আমরা হচ্ছে স্পিন্ডেল আরপিএম কে বেশি বাড়াই না। আসলে স্পিন্ডেলকে বেশি জোরে ঘুরানো তো কোনো সমস্যা না। হ্যাঁ? তুমি ১৬,০০০ ঘুরাও, তুমি মোটর আরপিএম বাড়ায় দিলে তো এটাকে ১,০০,০০০ আরপিএম ও ঘুরাইতে পারো স্পিন্ডেলকে। কিন্তু মুশকিল কি? মুশকিল হচ্ছে ট্রাভেলার। কারণ ১৫,০০০ হচ্ছে যদি স্পিন্ডেল আরপিএম হয়, ট্রাভেলার এর আরপিএম ও তো ১৫,০০০ এর কাছাকাছি থাকবে, একটু কম থাকবে। তো কিন্তু এই যে ফ্রিকশন যেটা হচ্ছে, এই ১৫,০০০ আরপিএম কে আমি যদি ৩০,০০০ বানায় দেই তাহলে তো ফ্রিকশন দ্বিগুণ হবে। ৬০,০০০ করে দিলে আরো দ্বিগুণ হবে। তো এত বিশাল ফ্রিকশন এর কারণে তো আসলে ট্রাভেলারটা টিকতে পারবে না। ফ্রিকশনাল হিট তৈরি হবে প্রচন্ড। দেখা যাবে যে খুব স্পার্ক তৈরি হয়ে যাবে, আগুন ধরে যেতে পারে বা হচ্ছে মেশিনের ভাইব্রেশন অনেক বেড়ে যাবে, ইয়ার্ন ভালো হবে না। ইয়ার্ন ছিঁড়ে যাবে, ইয়ার্ন টিকতে পারবে না এত ফ্রিকশনাল হিটে। এই সমস্ত ঝামেলাগুলির কারণে আমরা হচ্ছে চাইলেও স্পিন্ডেলের আরপিএম কে খুব বেশি বাড়াইতে পারি না। অনেক উন্নতি হয়েছে, অনেক অটোমেশন এসছে। কিন্তু হচ্ছে এই দিকটায় স্পিন্ডল আরপিএম এর উন্নতির দিকে আমরা আসলে খুব বেশি আগাতে পারিনি। বহু বছর ধরে কয়েক দশক ধরে আমরা মোটামুটি এক রেঞ্জের আরপিএম এই আছি আরকি। তো যাই হোক, যেটা বলছিলাম, তো এই যে রিং আর ট্রাভেলার এর ফ্রিকশন এটাকে কিছুটা রিডিউস করা সম্ভব হয় আ লুব্রিকেশন এর মাধ্যমে। তবে লুব্রিকেশন বলতে আমরা সাধারণত যেটা বুঝি যে আমরা একটা অয়েল দিয়ে দিব কিংবা হচ্ছে অয়েল দিব কিংবা হচ্ছে আমরা কোনো একটা কি বলে যে লুব্রিকেন্ট দিয়ে দিব। এটা কিন্তু করা যায় না। কারণ এই রিং এর উপর দিয়ে তো ইয়ার্ন চলাফেরা করবে, ফাইবার চলাফেরা করবে। যদি আমরা এখানে একটা অয়েল দিয়ে দেই রিং এর গায়ে কিংবা হচ্ছে একটা গ্রিজ দিয়ে দেই তাহলে তো এই অয়েল বা গ্রিজ গুলি ইয়ার্ন এর গায়ে লেগে যাবে। সুতরাং সেটা কখনোই ভালো বুদ্ধি না, সেটা করা হয় না। মজার ব্যাপার হচ্ছে এই লুব্রিকেশনটা রিং এর মধ্যে আপনা আপনি হয়ে যায়। সেটাকেই বলা হয় হচ্ছে ফাইবার লুব্রিকেশন। কিভাবে হয়? যেমন ধরা যাক যখন কোন একটা কটন ইয়ার্ন এর কথা আমরা চিন্তা করি, কটনের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি থাকে আমরা জানি সেলুলোজ, কিন্তু কটনের মধ্যে কিন্তু কিছু ওয়াক্স ও থাকে। অ্যারাউন্ড 0.5 টু অ্যারাউন্ড 1 পয়েন্ট সামথিং পারসেন্ট হচ্ছে ওয়াক্স থাকে। যখন ট্রাভেলারটা হচ্ছে ইয়ার্নটাকে নিয়ে ক্রমাগত রিং এর উপরে ঘুরতে শুরু করে, তখন হচ্ছে এই ঘূর্ণনের ফলে এই আ ফাইবারের মধ্যে যেই ওয়াক্স ছিল, সেই ওয়াক্সের একটা লেয়ার ক্রমাগত ঘুরতে, ঘুরতে এই রিং এর উপরে পড়ে যায়। যেহেতু ইয়ার্নটা ঘুরে, ঘুরে পুরা হচ্ছে রিংকেই কভার করে, তাই এই ওয়াক্সের লেয়ারটাও পুরা রিং জুড়েই পড়ে যায় এবং আমরা সেখান থেকে একটা অটোমেটেড লুব্রিকেশন পেয়ে যাই। অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবেই এই লুব্রিকেশনটা আমরা পেয়ে যাই। এটাকেই বলা হচ্ছে ফাইবার লুব্রিকেশন অন দ্য রিং। তবে বলাই বাহুল্য যে আমরা কিন্তু প্রোডাকশন এর শুরুতেই যদি একটা নতুন রিং বসাই, সেই নতুন রিং এ কিন্তু শুরুতেই আমরা এই লুব্রিকেশনটা পাবো না। আমরা যদি চালাতে থাকি, মেশিন চালাতে থাকি, অর্থাৎ ওয়াক্স এর এই লেয়ারটা রিং এর উপরে তৈরি হতে, হতে কিন্তু বেশ কিছু সময় লাগবে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এই মোটামুটি আমাদের ফাইবার লুব্রিকেশন পর্যন্ত। আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ রানিং ইন এ নিউ রিং এই টপিকটা আমরা পড়ব। তাহলে মোটামুটি আমরা হচ্ছে 10 এর পরে 11 এ চলে আসছি। 11 এর সবার শেষের টপিক যেটা রানিং ইন এ নিউ রিং এটা আমরা হচ্ছে আগামী ক্লাসে পড়বো ইনশাআল্লাহ। আজকে আমার এখান থেকে এই পর্যন্তই। তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আর প্রশ্ন না থাকলে আইডি লিখে লিভ নিতে পারো। স্যার চ্যাটটা অন করে দিন। চমৎকার প্রশ্ন। চ্যাট বক্স আমি হচ্ছে অফ করে রেখে তোমাদের যন্ত্রণার কারণে তোমরা এসে হচ্ছে আগে থেকে আইডি লেখা শুরু করে দাও। যাদের হচ্ছে নিতান্তই সমস্যা তারা শেষে আসবা। হ্যাঁ? যারা শুধুমাত্র আইডি লিখতে আসো তারা হচ্ছে শেষের দিকে আসবা ক্লাসের। তখন এসে আইডি লিখে চলে যাবা। শুরুতে এসে ক্লাসের মাঝখানে আইডি লিখলে আমার মনোযোগ ওইদিকে চলে যায়। যাদের আইডি লেখা হয়ে গেছে প্রশ্ন না থাকলে লিভ নিতে পারো।